আজকে আমরা হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি, এটা আমাদের দ্বিতীয় পর্ব। আজকে আমরা হিসাব সমীকরণের প্রভাব এই সম্পর্কে জানব। হিসাব সমীকরণকে অনেকভাবে বলা হয়, যেমন এ সমান এল প্লাস ই প্রমাণ করো, বিবরণী ছক, টেবুলার ছক। তো এই হিসাব সমীকরণের অঙ্কটি করার জন্য কিছু জিনিস জানার দরকার, যেমন সম্পদে কী আছে। সম্পদে আছে আমরা জানি নগদ তহবিল, ব্যাংক জমা, আসবাবপত্র, যন্ত্রপাতি, প্রাপ্য হিসাব, অফিস সরঞ্জাম, বিনিয়োগ, অফিস সাপ্লাইস, অফিস খরচ। এগুলো সব কিছু হলো আমার সম্পদ, আমার ব্যবসায়ের সম্পদ। তারপর হলো দায়, মানে আমার কারো কাছ থেকে বাকিতে কিনেছি বা এমন কিছু, বা ঋণ নিয়েছি এরকম, যেমন এই জায়গায় দেওয়া আছে ঋণ, ঋণ, ব্যাংক জমা অতি, ওদেয় হিসাব বলতে পাওনাদার বোঝায়, বা বকেয়া খরচ, কর্জও মানে একই কথা, যে বাকিতে। এরপর হলো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের একটা সূত্র আমরা জানি, যে মালিকানা সত্ত্ব তো একটা সূত্র আমরা জানি, মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তো এটা হলো মালিকানা সত্ত্বের সূত্র। এরপর হলো ব্যয় বা খরচ। ব্যয় বা খরচের মধ্যে কি আসে, মানে আমি কোনো ব্যবসায় খরচ করেছি, বা আমার আমার ভাড়া দেওয়া লাগছে বা এরকম কিছু, যেমন এই জায়গায় দেওয়া আছে বেতন, ভাড়া, মণিহারি, বিজ্ঞাপন, যে আমরা কোনো পণ্য আমাদের পণ্যটা আমরা প্রচার করার জন্য যে বিজ্ঞাপন করার দরকার হয়, বা পোস্টার বা কোনো ধরনের অ্যাড করার প্রয়োজন হয়, সেগুলো করার জন্য যে খরচটা হয় সেটাই ব্যবসায়ের মধ্যে ব্যয় বা খরচের আওতায় পড়বে। তারপর ঋণের সুদ, এটাও এক ধরনের ব্যয়। তারপর অফিস খরচ, এটা এক ধরনের খরচ। তারপর হলো মণিহারির মধ্যে কী আছে, খাতা, কাগজ, কলম, পেন্সিল, রবার, কার্বন, কালি ইত্যাদি। এরপর অফিস সরঞ্জাম, এই যে টুকটাক অফিস সরঞ্জাম আমরা তো জানি, এসি, টিভি, ফ্রিজ, কম্পিউটার, মনিটর, প্রিন্টার, এগুলো। তারপর হলো অফিস সাপ্লাইসের মধ্যে কী পড়ে, ঘড়ি, তারপর স্টাপলার, ক্যালকুলেটর ইত্যাদি। তো এগুলো তো দেওয়া থাকবে না, যে তোমার নিজের বুঝতে হবে যে সম্পদের মধ্যে এগুলো এই কয়টা আছে, নগদ তহবিল, ব্যাংক জমা, আদারপত্র, এগুলো। দায়ের মধ্যে ঋণ, ব্যাংক ঋণ, পদেয় হিসাব, বকেয়া খরচ ইত্যাদি। মালিকানা সত্ত্বের এই যে সূত্রটা, মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, এবার বুঝে নিতে হবে যে কোনটা মূলধন, কোনটা আয়, বা কোনটা ব্যয়, কোনটা উত্তোলন। এটা প্রশ্ন দেখে বুঝতে হবে, বসে ওই এন্ট্রির সামনে লিখতে হবে। সেই এগুলো মাথায় রেখে এগুলো প্রশ্ন করার সময় অনেক কাজে লাগবে। এরপর এখন আমরা একটা প্রশ্নের সমাধান করব হিসাব সমীকরণের। তো সেই প্রশ্নটা হলো, তো এই যে প্রশ্নটা আমরা সলভ করব এখন। প্রশ্নটা হচ্ছে, হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব। মিস্টার রাকিব 2023 সালের 1 জুন তারিখে নগদ 50,000 টাকা ও 20,000 টাকা মূল্যের কম্পিউটার নিয়ে ব্যবসা শুরু করলো। উক্ত মাসের লেনদেনগুলো ছিল 2023 জুন 5 ধারে মাল বিক্রয় 40,000 টাকা, জুন 8 রাব্বির নিকট হতে কর্জ নেওয়া হলো কত, 5,000 টাকা, ধারে বিক্রয়কৃত মাল ফেরত আসলো 2,000 টাকা, অনাদায়ী পাওনা 500 টাকা, ব্যাংক জমা দেওয়া হলো 3,000 টাকা, বিনিয়োগের সুদ পাওয়া গেল 5,000 টাকা, কর্মচারী ইপ্তিকে বেতন দেওয়া হলো 8,000 টাকা। তো এইগুলো প্রশ্নটার আমরা সমাধান করব। তো প্রথমে আমরা প্রশ্নটা তো আমরা আগে পড়েছি, এখন আমরা ছকটা দেখব, ছকটা কীরকমভাবে হবে। হিসাব সমীকরণের ছকে প্রথমত সম্পদ সমূহ, এই সাইড একটা এবং এই সাইড একটা, দায় ও মালিকানা সত্ত্ব, দুইটা সাইড মিলতে হবে, দুইটা সাইডের যোগফল 1 হবে। সম্পদ সমূহের সাইডে কী থাকবে, সম্পদ সমূহ
তারিখ, নগদ, এই তিনটা জিনিস তো থাকবেই, কিন্তু এই বাকিগুলো তোমার প্রশ্ন পড়ে বুঝতে হবে যে প্রশ্নে কী কী বলেছে, সেই অনুযায়ী এই জায়গা এক্সট্রা বুঝবে। এবং দায়, মালিকানা সত্ত্ব, এই দুটা ফিক্সড, এই দুটা থাকে সবসময়, থাকে হিসাব সমীকরণের অঙ্কে এই দুটো সবসময় দুইটাই থাকে। কিন্তু সম্পদ সমূহ এটা তিনটাও হতে পারে, চারটাও হতে পারে, এটা তুমি প্রশ্ন পড়ে তারপর বুঝতে হবে যে কী কী এক্সট্রা বসবে। আর শেষের দিকে মন্তব্য। তো প্রথমে হলো প্রথম তারিখ কত, জুন 1। জুন 1-এ কী বলেছে, মিস্টার রাকিব 2023 সালে 1 জুন তারিখে নগদ 50,000 টাকা ও 20,000 টাকা মূল্যের কম্পিউটার নিয়ে ব্যবসা শুরু করলো। উক্ত মাসের লেনদেনগুলো ছিল, তো প্রথমে 1 জুন তারিখে নগদ 50,000 টাকা, তাহলে নগদ 50,000 টাকা আমি লিখলাম নগদে। 20,000 টাকার কম্পিউটার, কম্পিউটারটা আমার কি, কম্পিউটারটা আমার অফিস সরঞ্জাম না, কম্পিউটারটা হলো আমার অফিস সরঞ্জাম। তো আমি যেটা লিখলাম অফিস সরঞ্জাম, অত 20,000 টাকা, 20,000 টাকা আমি যে লিখলাম। এবং এইটা আমার কি, এটা আমার একটা মূলধন না, এটা তো বিজনেস আমি ঢালেছি, আমি তো একজন, তোমার সবসময় চিন্তা ভাবনা করতে হবে আমি একজন মালিক। তো মালিক হলে আমি এই বিজনেসের মালিক হলে আমি টাকাটা আমি ঢাললাম, তো এটা আমার কি মূলধন, আমি নিজের থেকে টাকা ঢালেছি। তো 50,000 20,000 মোটমাট মূলধন আমার 70,000 টাকা। তো 50,000 আর 20,000 আমি যোগ করে দিলাম মূলধন, মানে মালিকানা সত্ত্ব এটা আমার। তো এই 70,000 টাকা আমি ইনভেস্ট করছি আমার ব্যবসায়, তো আমি 70,000 টাকা এটা লিখে রাখলাম। এরপর জুন 5-এ কী হলো, ধারে মাল বিক্রয়, ধারে মাল আমি বিক্রয় করেছি। তো এটা আমি ধারে করেছি, এখনও টাকাটা আমি পাইনি, বিক্রয় করছি, ক্রয় করিনি কিন্তু বিক্রয়, মানে আমি ধারে বিক্রয় করছি, বলছে পরে টাকা দিয়ে দিবে। তো এটা আমার কি প্রাপ্য হিসাব, মানে আমি টাকাটা এখনও পাই নাই, পাবো। তো আমি লিখলাম প্রাপ্য হিসাব কত, এই 40,000 টাকা, সে 40,000 টাকা আমি লিখলাম। এবার কি, এটা আমার কি, এটা আমি মূলধন এখানে পাইনি, ঠিক আছে, কিন্তু এটা তো আমার মূলধন, এক সময় না এক সময় আমার মূলধন হবে। তো এই যে লিখলাম মূলধন 40,000 টাকা। এরপর কি, 8 তারিখ রাব্বির নিকট হতে কর্জ নেওয়া হলো, মানে ধার নেওয়া হলো কত, 5,000 টাকা। তাহলে আমি ধার নিয়েছি, আমার একটা সময় দেওয়াই লাগবে, টাকাটা তো আমি ওনার কাছে পাও না, উনি টাকাটা পাবে। তাহলে যে আমি নগদ লিখলাম 5,000 টাকা, আমি নগদ 5,000 টাকা নিয়েছি, পাওনাদার, আমার পাওনাদার বেড়ে গেল, পাওনাদার কত, 5,000 টাকা বাড়লো। ওকে, এরপর 10 তারিখ, 10 তারিখে কে বলছে, ধারে বিক্রয়কৃত মাল ফেরত আসলো, ধারে যে আমি বিক্রয় করেছিলাম সেটা আমার মালটা ফেরত এসে পড়ছে। তো আমার কি টাকাটা মাইনাস যাবে, আমি যে এই যে বিক্রি করছে ধারে মাল বিক্রয় 5,000 কত, ধারে মাল বিক্রয় করছে 40,000 টাকা, এর মধ্যে 2,000 টাকা ফেরত এসে পড়ছে। তো 40,000 থেকে আমি 2,000 টাকা মাইনাস করতে হবে। তো প্রাপ্য হিসাব এই জায়গা মাইনাস 2,000 টাকা, মানে এটা আমার কাটা, 40,000 থেকে 2,000 টাকা আমার মাইনাস হয়ে গেল। মূলধনও তাহলে সেই একই কাজ, আমার 2,000 টাকা কেটে গেল। এই জায়গা মন্তব্য কী দিব, পণ্য ফেরতের কারণে আমার 2,000 টাকা মাইনাস হয়ে গেল। এরপর অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা বলতে টাকাটা তুমি কোনোদিন পাবা না, মানে টাকা তুমি একজনকে ধার দিয়েছো কিন্তু তুমি ভেবে নিয়েছো ওর কাছ থেকে আমি টাকাটা পাবো না, তো সেটাকেই বোঝায় অনাদায়ী পাওনা। যেমন তুমি বন্ধুকে কোনো টাকা দিয়েছো বা কোনো হেল্প করেছো, একটু সাহায্য করেছো, তুমি ভেবে নিয়েছো যে সেই টাকাটা আমি আর পাচ্ছি না, তো সেটা আমার কি অনাদায়ী পাওনা, এই টাকাটা আমি আর পাবো না, কত, 500 টাকা। তাহলে এটাও প্রাপ্য হিসাব, যে পাওয়ার কথা ছিল পাচ্ছি না, পাবো না, তাহলে এই জায়গাও 500 টাকা মাইনাস করে দিলাম, মূলধনও সেই 500 টাকা মাইনাস করে দিলাম, অনাদায়ী পাওনা মন্তব্য দিয়ে দিলাম। এরপর কি বলছে, এরপরে 15 তারিখে আমরা দেখছি ব্যাংকে জমা দেওয়া হলো 3,000 টাকা। তো আমি নগদ টাকা জমা দিয়েছি, তো আমার নগদ টাকা কমবে, 3,000 টাকা নগদ আমি এখান থেকে কমবে, মাইনাস করে দিলাম 3,000 টাকা। এবার যোগ হবে কোন জায়গা, ব্যাংকে। তো আরেকটা ঘর খুললাম ব্যাংকে আরেকটা ঘর খুলে এই জায়গা 3,000 টাকা যোগ হয়ে গেল। এই জায়গা কিন্তু মাইনাস আসবে না, ব্যাংকে আমি দিয়েছি আর নগদ টাকা থেকে কমেছে, তো নগদ টাকায় মাইনাস আর ব্যাংকে প্লাস, কারণ ব্যাংকে আমি দিয়েছি আর নগদ টাকা দিয়েছি দেখে এই 3,000 টাকা মাইনাস হয়ে গেল। এরপর 20 তারিখ, বিনিয়োগের সুদ পাওয়া গেল 5,000 টাকা।
বিনিয়োগের সুদ পাওয়া গেল 5,000 টাকা, এটা আমার লাভ। তো আমি 5,000 টাকা এই জায়গায় লিখলাম নগদ টাকা পেয়েছি এবং মূলধনে 5,000 টাকা সাইডে রেখে দিলাম বিনিয়োগের সুদ। এরপর কর্মচারী ইপ্তিকে বেতন দেওয়া হলো 8,000 টাকা। বেতন দিয়েছি, তার নগদ টাকা দিয়েছি, নগদ টাকা মাইনাস যাবে, নগদ 8,000 টাকা মাইনাস। এবং এরা মূলধনও সে একই কাজ, 8,000 টাকা মাইনাস, কারণ মূলধন আমার তো মূলধনও যাবে, একই কাজ হবে। তো মূলধনও 8,000 টাকা মাইনাস মন্তব্য বেতন। এবার আমরা এই নগদের সাইড, প্রাপ্ত হিসাব, অফিস সরঞ্জাম, ব্যাংক, এই তিনটা মোট যোগ করব। তাহলে এখন আমরা নগদ, প্রাপ্য হিসাব, অফিস সরঞ্জাম, ব্যাংক, এই 4টা এন্ট্রি যোগ করব। এবার তারপর এই 2টা এন্ট্রিও যোগ করব। যোগ করার পর এই মোট, যেমন এই সাইডের মোট, এই সম্পদ সমূহের মোট যা হবে, দায় ও মালিকানার সত্ত্বেও সেই একই হতে হবে, একই অ্যান্সার আসতে হবে, না হলে অঙ্ক ভুল আছে। আর যদি হয় তাহলে অঙ্ক সঠিক। তাহলে প্রথমে আমরা এটা নগদেরটা হিসাব করি। প্রথমে কত? নগদ 50,000 টাকা, 50,000 টাকা প্লাস 5,000 টাকা। এবার মাইনাস যাবে 3,000 টাকা, তারপর প্লাস আবার 5,000 টাকা, আবার মাইনাস 8,000 টাকা। তাহলে কত আসলো? 49,000 টাকা। যে 49,000 টাকা। এরপর প্রাপ্য হিসাবেরটা 40,000 মাইনাস 2,000 মাইনাস 500, কত আছে? 37,500 টাকা। এরপর ব্যাংক অফিস সরঞ্জাম 20,000 টাকা, 20,000 টাকা আমি বসিয়ে দিলাম। ব্যাংকে 3,000 টাকা, তো 3,000 টাকায় আমি বসিয়ে দিলাম। এরপর পাওনাদারে শুধু একটাই, এই 5,000 টাকা, 5,000 টাকা বসিয়ে দিলাম। এবার মূলধনেরটা আমরা হিসাব করি। 70,000 টাকা প্লাস 40,000 টাকা মাইনাস 2,000 টাকা মাইনাস 500 টাকা প্লাস 5,000 টাকা মাইনাস 8,000 টাকা। তাহলে 1,04,500 টাকা, 1,04,500 টাকা। এখন আমরা এই মোট, মানে সম্পদ সমূহের মোটগুলো যোগ করি। সম্পদ সমূহের মোটগুলো কত আছে? 39,000 টাকা প্লাস 37,500 টাকা প্লাস 20,000 টাকা প্লাস 3,000 টাকা, 1,09,500 টাকা, 1,09,500 টাকা, এই যে দেখতে পাচ্ছ। এবার এই সাইড 5,000 টাকা প্লাস 1,04,500 টাকা, 1,09,500 টাকা। দুই সাইড মিলে গেছে, এই সাইডেও এই সাইড মিলে গেছে। তাহলে এটাই হলো অ্যান্সার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এটা তোমাদের কাজে লাগবে। এর পরের পর্ব আমরা খুব শীঘ্রই আনবো।